তারপর সেকেন্ড যে অধ্যায়টা লজিক গেট, বুলিয়ান ফাংশন, বুলিয়ান অ্যালজেব্রা এবং কার্নো ম্যাপের সমন্বয়। তো এই অধ্যায়টাতে আমরা বিভিন্ন ধরনের যে গেটগুলো আছে গেটগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের বুলিয়ান ফাংশন নিয়ে আলোচনা করব, ফাংশনকে কিভাবে সিম্পলিফাই করতে হয় সেগুলো এখানে দেখব। তারপরে থার্ড যে অধ্যায়টা কম্বিনেশনাল লজিক সার্কিট, এখানে আমরা কম্বিনেশনাল যে সার্কিটগুলো আছে অর্থাৎ অ্যাডার, সাবট্রাক্টর, ইনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, এইগুলা নিয়ে আলোচনা করব হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটে। লাস্ট যে অধ্যায়টা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এর মধ্যে আছে হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার, এইগুলো আমরা দেখব এই যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে। তো এই চারটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নাম্বার অধ্যায়টা। ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যাচ্ছে যে এই ঘুরে ফিরে 2 নাম্বার অধ্যায়টা থেকে চলে আসে। তো বাকিগুলো গুরুত্বপূর্ণ, তবে আমরা এটাতে একটু প্রায়োরিটি বেশি দিব, ঠিক আছে? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি? ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে প্রথম অধ্যায়টা থেকে শুরু করব। প্রথম অধ্যায় আছে হচ্ছে আমাদের নাম্বারিং সিস্টেম। রিপিট বলতে ও না না না, এইটা হচ্ছে যারা করবে না তাদের জন্য ফ্রি ক্লাস, আর যারা করবে তাদের জন্য কাউন্টেবল ক্লাস। তো নাম্বারিং সিস্টেম কি? বিভিন্ন ধরনের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে প্রকাশ করার পদ্ধতি বা পদ্ধতিসমূহকে নাম্বারিং সিস্টেম বলে। নাম্বারিং সিস্টেম প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম, আমি নাম্বারিং সিস্টেমকে শর্টে এনএস লিখলাম, হ্যাঁ। আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। তো এটা দেখার আগে আমরা এখানে একটু দেখি, অথবা এখানে একটু দেখি, এখানে একটা নাম্বার লিখছি, কি লিখছি এখানে দেখা যাচ্ছে কি? বেশি উপরে হয়ে গেছে না? তো এখানে একটা নাম্বার লিখলাম, এটা কত লিখছি? রেসপন্স করেন। 555 সবাই নাকি? আচ্ছা, তো এই যে এই 5টা কোন ঘরে আছে বলেন তো? এককের ঘরে, তাই না? এই 5টা দশকের ঘরে, এই 5টা শতকের ঘরে। তো শতকের ঘরে থাকা মানে কি? 100 গুণিতক, তাই না? দশকের ঘরে থাকা মানে 10-এর গুণিতক, এককের ঘরে থাকা মানে 1-এর গুণিতক। তো এইগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে আসে হচ্ছে 555, এখান থেকে আসে হচ্ছে 555। তো এখানে দেখেন 3টা ডিজিট 5 5 5। তো 3টা 5 পাশাপাশি বসে যখন তার স্থানীয় মানের উপর নির্ভর করলো তখন কি হলো? স্থানীয় মানের উপর নির্ভর করে 555 গঠিত হলো, তাই না? 5টা 5 যখন তার স্থানীয় মানের উপর নির্ভর করে তখন এটা আমরা কি বলি? 555, তাই না? তো এই যে এইগুলা কি পজিশন না? একক, দশক, শতক। রেসপন্স করতে হবে। তো এইগুলা হচ্ছে কি? পজিশন। হ্যাঁ, তো এই যে পজিশনের উপর ডিপেন্ড করে
এই তিনটা 5 একসাথে বসে কি হলো 555 হলো। তো যদি কোনো সংখ্যা এইরকম কোনো সংখ্যার ডিজিটগুলো যদি তার স্থানীয় মানের উপর নির্ভর করে, তো এটাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল নাম্বার। অর্থাৎ যদি কোনো সংখ্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কি লিখলাম এখানে, যদি কোনো সংখ্যা তার ডিজিটের স্থানীয় মানের উপর নির্ভর করে গঠিত হয় তবে তাকে পজিশনাল নাম্বারিং সিস্টেম বলে। অর্থাৎ এই যে এখানে আমরা দেখলাম যে 3টা 5 তার স্থানীয়, এই যে 3টা 5 কি ডিজিট না এগুলা, এই যে একটা নাম্বার 555 এটা, তো এই নাম্বারের ডিজিট কি কি 3টা 5, তো 3টা 5 যখন তার স্থানীয় মানের উপর নির্ভর করে 555 গঠন করলো তখন এটা আমরা বলবো হচ্ছে পজিশনাল নাম্বার। আর যদি কোনো সংখ্যা তার স্থানীয় মানের উপর নির্ভর না করে গঠিত হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে কি এই যে এই নাম্বারগুলো কি তার ডিজিটের স্থানীয় মানের উপর নির্ভর করবে না। তো এইরকম নন পজিশনাল নাম্বার কি আমরা দেখছি বলতে পারবো না, তাই না? যেমন হচ্ছে টালিতে আমরা কি করি, 1 কাউন্ট করার জন্য একটা দাগ দিই, 2 কাউন্ট করার জন্য 2টা, 3 4 5 6 7 এইভাবে কাউন্ট করতে থাকি, তাই না? তো এখানে দেখেন এই যে 8 নাম্বারটার কথা যদি বলি, এই দাগটার ভ্যালু কত 1, তাই না? এই দাগের ভ্যালু 1 1 1 1 1, তো 4টা দাগের ভ্যালু হচ্ছে 4 হচ্ছে। তো এই দাগের যে ভ্যালু আর এই দাগের যে ভ্যালু সেম না, এটা 1 এটা 1, তাই না? কিন্তু আমরা এখানে কি দেখলাম, এখানে যে 5টা আছে এটা শুধুই 5, তাই না? এটা হচ্ছে শুধুই 5, এটা কত, এটা হচ্ছে 50 দশকের ঘরে যেহেতু আছে, এককের ঘরে থাকার কারণে এটা শুধুই 5, দশকের ঘরে এটা 50, এই 5 কত শতকের ঘরে আছে, তার মানে এটা হচ্ছে কত 500, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি করতেছে, এগুলো তার স্থানীয় মানের উপর নির্ভর করছে। আর এখানে কি স্থানীয় মান চেঞ্জ হচ্ছে, এই পজিশনে এই দাগের ভ্যালু যা, এই দাগটার ভ্যালু সেম, তাই না? তাহলে এই নাম্বারগুলোতে যে সংকেত আমরা ইউজ করি এগুলো তার স্থানীয় মানের উপর নির্ভর করে না। তারপরে আছে হচ্ছে রোমান নাম্বার, 1 2 3 4 5, হ্যাঁ, তো এখানেও সেম। হ্যাঁ, এগুলো হচ্ছে সব টালি রোমান নাম্বার, এগুলো হচ্ছে সব নন পজিশনাল নাম্বার। তো পজিশনাল কোনগুলা, এই যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, ডেসিমাল নাম্বারিং সিস্টেম। হ্যাঁ, এই যেটা দেখলাম এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তারপরে কি আছে, বাইনারি নাম্বারিং সিস্টেম। তারপরে কি আছে, অক্টাল নাম্বারিং সিস্টেম। তারপরে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো এই যে পজিশনাল নাম্বারিং সিস্টেম হচ্ছে এই 4টা। তো আমাদের এই নাম্বারিং সিস্টেম এই অধ্যায়টাতে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হবে এই 4টা নাম্বার, অর্থাৎ ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো এই 4টা নাম্বার নিয়ে আমরা এখন হচ্ছে বিস্তারিত একটু আলোচনা করব। আচ্ছা, আপনাদের অনেকের সমস্যা হচ্ছে যে জুমের স্ক্রিনটা যেটা আছে এই স্ক্রিনটা ফিক্সড থাকছে না, ঠিক আছে? আপনারা শুনতে পাচ্ছেন? রেসপন্স দেখেন।
আপনারা কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? এই যে কেউ একজন কথা বললে স্ক্রিনটা সরে যাচ্ছে না, এই সমস্যা যাদের হচ্ছে আপনারা জাস্ট এই যে এইভাবে ট্যাপ করেন, বা ডান পাশ থেকে বাম পাশে ট্যাপ করেন, তাহলে দেখেন এই যে সবার স্ক্রিন চলে আসবে, এরকম একটা ফিগার আসবে সবার স্ক্রিন। যাদের এরকম আসছে আপনারা জাস্ট এই যে আমাদের যে এসি জব কেয়ার স্ক্রিনটা আছে এর উপরে এভাবে ডবল ট্যাপ করেন, তাহলে দেখেন এখানে লেখা দেখাবে স্ক্রিন হচ্ছে পিন হয়ে গেছে, তাহলে আপনাদের আর ক্লাস করতে প্রবলেম হবে না। সবাই একটু এই কাজটা করে নেন যাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন মোটামুটি? আচ্ছা, তাহলে আমরা এখন সামনে আগাই। তো আমরা এখন কি করব, এই যে যে চারটা পজিশনাল নাম্বার আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইগুলা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব হচ্ছে বাইনারি। তো বাইনারি নাম্বারিং সিস্টেম দুইটা ডিজিট 0 1 নিয়ে গঠিত। এর বেজ হচ্ছে 2। বেজ বলতে আমরা কি বুঝি? বেজ বলতে বোঝাই হচ্ছে ভিত্তি। তো আমরা যদি কোনো বিল্ডিং এর কথা বলি, হ্যাঁ, তো একটা বিল্ডিং যদি 5 তলা হয়ে থাকে, কিভাবে বলি আমরা 5 তলা? ওই বিল্ডিং এ 5টা ফ্লোর থাকে, সেটার উপর ক্যালকুলেশন করে আমরা বলি যে হ্যাঁ এখানে 5টা ফ্লোর আছে, এটা হচ্ছে একটা 5 তলা বিল্ডিং, তাই না? অনুরূপভাবে এই নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে বেস কেমন? বেস কি জিনিসটা? এখানে হচ্ছে এই নাম্বারের মধ্যে বেসিক এলিমেন্ট কয়টা, সেটাই হচ্ছে এই নাম্বারের বেস। তো এই যে বাইনারি যে নাম্বারটা, এই নাম্বারের মধ্যে বেসিক এলিমেন্ট কি কি আছে? 0 আর 1। তার মানে কি দুইটা বেসিক এলিমেন্ট আছে, তাই না? তাহলে এর বেস কত হবে? এর বেস হচ্ছে 2, তাই না? তারপর রেঞ্জ ইকুয়াল আমরা লিখতে পারি 0 to বেস -1। তো রেঞ্জ দ্বারা কি বোঝাই? সীমানা বোঝাই, তাই না? হ্যাঁ, রেঞ্জ দ্বারা বোঝাই হচ্ছে সীমানা। তো এই যে আমাদের যে বাইনারি নাম্বারটা আছে, এই বাইনারি নাম্বারের মধ্যে আমরা কোন কোন ডিজিটগুলো ইউজ করব, সেইটা সীমানা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ ইকুয়াল লেখা যায় 0 to বেস -1। তো 0 to বেস কত আমাদের? 2, 2 - 1। তো 2 - 1 ইকুয়াল কত? 1। তো আমরা এই যে বাইনারি নাম্বারটা দেখতেছি, এই বাইনারি নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 to 1, অর্থাৎ এই নাম্বারের মধ্যে আমরা যে ডিজিটগুলো ব্যবহার করব সেগুলো 0 থেকে 1 এর মাঝে থাকতে হবে, এর বাইরে গেলে হবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে যদি একটা বাইনারির এক্সাম্পল বলতে বলি, কেউ বলতে পারবেন? আচ্ছা, পারবেন না। দেখেন তো এটা ঠিক আছে কিনা, বাইনারি নাম্বার লেখা ঠিক আছে? ঠিক নাই, তাই না? কেন ঠিক নাই? হ্যাঁ, এই যে মাঝখানে এখানে আমি 2 লিখে ফেলছি, তাই না? তো এই 2টা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। আমাদের রেঞ্জ কত? বাইনারি রেঞ্জ হচ্ছে 0 to 1। তার মানে এই বাইনারি নাম্বারের মধ্যে 0 থেকে 1 এর বাইরে অন্য কোনো ডিজিট ব্যবহৃত হবে না। বোঝা গেছে? এটা 1 দিলাম। তো নাম্বারটাকে আমি একটু ছোট করে দিই। এখন ঠিক আছে তো নাকি? 1 0 1 0 1 কত লিখছি এখানে? 1 0 1 0 1, তাই না? তো যারা আমরা এই যে বাইনারি বুঝি না, তারা এটা দেখলে কি বুঝবো? কি লেখা আছে এটা? 10101, তাই না? 10101 কিভাবে লিখি? এইভাবেই তো লিখি নাকি? তো এই যে ডেসিমাল আর বাইনারি, এর মাঝে তফাৎ কিভাবে আসবে? যেমন এই যে ছেলে আর মেয়ে, এদের মাঝে তফাৎ কিভাবে আসে? মানে
একটা লোক আছে, নাম হচ্ছে মিম। এখন এই লোকটা ছেলে নাকি মেয়ে কেমনে বোঝা যাবে বলেন তো? মিম নামের ছেলেও আছে, মেয়েও আছে, তাই না? তো নামের শুরুতে যদি এমডি থাকে তাহলে এটা দ্বারা বুঝি আমরা এটা ছেলে, শুরুতে যদি এমএসটি থাকে এটা দ্বারা কি বুঝি? মেয়ে বুঝি, তাই না? তাহলে এই এমডিটা কি করছে? এই লোকটার আইডেন্টিটি ক্যারি করছে। না থাকলে তো তখন বুঝতে পারবো না। যদি এটা না থাকে তাহলে মিম বললে কি বুঝবো? ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, তাহলে কি একটা কনফিউশন থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে এই এমডি যখন বসাচ্ছি তখন এটা দ্বারা বোঝাচ্ছে কি এই নামের লোকটা হচ্ছে একটা পুরুষ মানুষ, তাই না, ছেলে। তো এইটা কি করে? এই মিম নামের যে লোকটা আছে তার আইডেন্টিটি ক্যারি করে, তাই না? এই এমএসটি এটা দ্বারা বোঝায় যে এই নামের যে লোকটা আছে উনি হচ্ছে মেয়ে। তো এই যে এখানে এমএসডি এমএসটি এগুলা কি করছে? এই লোকের আইডেন্টিটি ক্যারি করছে। অনুরূপভাবে যখন আমি এই নাম্বারের নিচে বেস 2 বসাই দিব তখন এইটা দ্বারা বোঝাবে এটা একটা বাইনারি নাম্বার। অর্থাৎ এই বেস 2 এটা কি করছে? এই নাম্বারটার আইডেন্টিটি ক্যারি করছে। যখন 2 বসাই দিলাম তখন এইটা দ্বারা বোঝাবে কি এটা একটা বাইনারি নাম্বার। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তো বাইনারিতে আমরা এগুলা কি ইউজ করি? বাইনারি ডিজিট, তাই না? বাইনারি ডিজিট। তো এই বাইনারি ডিজিট এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা একসাথে মার্জ করি তো এখান থেকে লেখা যায় হচ্ছে বিট। বাইনারি ডিজিটকে একসাথে লিখলে লেখা যায় এখান থেকে বিট। তো আমরা এখন থেকে বাইনারি ডিজিটকে আর ডিজিট বলবো না, কি বলবো? বিট বলবো। বুঝতে পারছেন? বাইনারির প্রতিটি স্বতন্ত্র ডিজিটকে বিট বলে। এই যে পাশাপাশি যে 4টা বিট আছে, পাশাপাশি 4টা বিটকে আমরা বলতে পারি হচ্ছে 1 নিবল। তো 4 বিট ইকুয়াল লেখা যায় 1 নিবল। পাশাপাশি যদি 8টা বিট থাকে 8টা বিটকে আমরা একসাথে লিখতে পারি 1 বাইট। পাশাপাশি 16টা যদি বিট থাকে 16টা বিটকে আমরা একসাথে লিখতে পারি 1 ওয়ার্ড। আর কি লেখা যায় বলেন তো? এটা ইকুয়াল 16 বিট ইকুয়াল 1 ওয়ার্ড। আর কি লেখা যায়? আর কিছু লেখা যায় না, না? এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8 বিটে যদি 1 বাইট হয় 16 বিটে কি হবে? 2 বাইট হবে, তাই না? আবার 4 বিটে যদি 1 নিবল হয় 16 বিটে কি হবে? 4 নিবল হবে। তো এইগুলো অনেক সময় এমসিকিউ আকারে এসে থাকে। তারপর 8 বিট ইকুয়াল 1 বাইট, এটা ইকুয়াল আমরা আবার লিখতে পারি কি 2 নিবল। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? বোঝেন নাই কেউ আছেন? বা কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এই ছিল হচ্ছে বাইনারি নাম্বার নিয়ে আলোচনা। এখন আমরা দেখব হচ্ছে অক্টাল। অক্টাল নাম্বারটা এসেছে হচ্ছে অক্টা থেকে। অক্টা দ্বারা বোঝায় হচ্ছে 8। তো অক্টাল নাম্বারটা হচ্ছে 8টা ডিজিট 0 থেকে 7 থেকে গঠিত। তাহলে এর বেস কত হবে? এটা বেস হবে। তো একটু আগে আমরা বললাম কি বেস বলতে আমরা বুঝি যে ওই নাম্বারটার মধ্যে কয়টা বেসিক এলিমেন্ট আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অক্টাল নাম্বারের মাঝে 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে, তাই না? অর্থাৎ অক্টাল নাম্বার 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ডিজিট নিয়ে গঠিত। অক্টালের
বেসিক এলিমেন্ট হচ্ছে 8টা, অতএব অক্টালের বেস কত? 8। রেঞ্জ ইকুয়াল আমরা কি জানি? 0 টু বেস -1। তাহলে বেজের ভ্যালু কত? এই যে 8 -1, তো রেঞ্জ হচ্ছে কি 0 টু 7। তাহলে অক্টালের এক্সাম্পল কেমন হবে? 7 5 6 8 2 0। ঠিক আছে? ঠিক নাই, তাই না? কেন ঠিক নাই? হ্যাঁ, এই যে এই 8টা অক্টালের যে রেঞ্জ, হ্যাঁ সেই রেঞ্জটা ক্রস করে ফেলছে, তাই না? তাহলে এই 8টা অক্টালের মধ্যে থাকতে পারবে না, এখানে অন্য কোনো একটা ডিজিট বসাই দিই। তো অক্টাল নাম্বার সম্পর্কে ধারণা পাইছেন মোটামুটি, আশা করি। ওকে, তো এখন আমরা হচ্ছে দেখব ডেসিমাল। তো ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিট নিয়ে গঠিত। তাহলে এর বেস কত হবে? এর বেস হবে 10। আর রেঞ্জ কত হবে? 0 টু বেস -1, তাই না? অর্থাৎ 0 টু 10 -1, অর্থাৎ 0 টু 9। তাহলে কেউ একজন একটা ডেসিমালের এক্সাম্পল বলেন তো দেখি। 109, তারপরে 5। ওকে, তো এটা একটা ডেসিমাল নাম্বার। হ্যাঁ, অনেক কিছু দেওয়া যাবে, 6 7 5 3 2 যা মন চাই দিতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল হচ্ছে ডেসিমাল নাম্বার নিয়ে আলোচনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন। 1095 ছিল, তাই না? হ্যাঁ, তো 10 হয়ে গেল। তো এইটা তো 10 না, এই যে আমরা ডেসিমালের বেসিক এলিমেন্ট দেখলাম কি 0 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে কি আছে? প্রথমে আছে কি 1। এই যে 1 হচ্ছে আমাদের হচ্ছে ডেসিমালের যে বেসিক এলিমেন্ট তার মধ্যে আছে। তারপরে কি 0, এই যে 0 আছে, 9 আছে, 5 আছে। এখন এই যে 10, এটা কোনো ডিজিট না, এটা আলাদা। এই 1টা আলাদা একটা ডিজিট, 0টা আলাদা একটা ডিজিট। তো দুইটা ডিজিট পাশাপাশি বসে 10 হয়েছে। 10 হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা দেখব হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল নাম্বার দুইটা ওয়ার্ড, হেক্সা এবং ডেসিমালের সমন্বয়ে গঠিত। তো হেক্সা দ্বারা আমরা কত বুঝি? হেক্সা দ্বারা কত বুঝি? হ্যাঁ, হেক্সা দ্বারা বুঝি হচ্ছে 6, আর ডেসিমাল দ্বারা বুঝি হচ্ছে 10। এই 6 10 16, তাই না? তো এই হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম হচ্ছে 16টি ডিজিট নিয়ে গঠিত। তাহলে এর বেস কত হবে? এর বেস হবে 16। রেঞ্জ কি হবে? 0 টু বেস -1, অর্থাৎ 0 টু 16 -1, অর্থাৎ 0 টু 15।
তো এই যে এখানে আমরা দেখলাম যে এটা 16টা ডিজিট নিয়ে গঠিত। 16টা ডিজিট কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এক মিনিট। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা এখন চেঞ্জ করা হচ্ছে, আপনারা নতুন লিঙ্কে জয়েন করবেন। আধা ঘন্টা হয়ে গেল। আচ্ছা, তো এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার, সাপোজ এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখলাম। কত লিখছি? 5 2, তারপরে কি লিখছি? এটা 11 নাকি? 11 0 6। আবার যদি বলি নাম্বারের মধ্যে ডিজিট আছে 5 2 1 10 6, বলা যাবে? আবার কি বলা যাবে? শুধু 5 2 1 1 0, তাই না? তো এই যে এই নাম্বারটাকে আমরা কি বলতে পারছি? একবার বলতেছি কি 5 2, তারপরে 11 0 6, 5 2 1 10 6, 5 2 1 1 0 6। তো এই যে এখানে আমরা হচ্ছে, বোর্ড ক্লিয়ার না? ওকে, নেটওয়ার্কের প্রবলেম হয়তো। তাহলে এই যে এই নাম্বারটাকে আমরা এখানে এসে এটারে 11ও বলতে পারছি, আবার 10ও বলতে পারতেছি, তাই না? অর্থাৎ এক একজন এক এক রকম বলবে, কেউ 1 বলবে, কেউ 10 বলবে, কেউ 11 0 বলবে, কেউ 1 1 0 বলবে, তাই না? তো এটা তো বলা যাবে, কারণ কি এখানে যে 1 10 বলতেছে, 1ও আছে হেক্সাডেসিমালের মধ্যে, 10ও আছে, তাই না? আবার যে বলতেছে 11 0, 11ও আছে 0ও আছে। আবার যদি কেউ বলে 1 1 0, তো এখানে 1ও আছে 0ও আছে। তো এখানে কি একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে না? আমি যদি হেক্সাডেসিমালে 10 লিখতে চাই, সাপোজ একটা ডিজিট আমি 10 লিখবো, তাহলে কিভাবে লিখবো? এইভাবেই তো লিখবো, তাই না? তো এইভাবে লিখলে কি ঝামেলা হয়ে যাচ্ছে না? এটাতে আমরা 1 0 বলবো নাকি 10 বলবো, নাকি এই যে এটার সাথে 11 0 বলবো? তো এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তো এই কনফিউশন দূর করার জন্য হেক্সাডেসিমালের 9 এর পরে যে ডিজিটগুলো আছে, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত, এগুলাকে আলফাবেটিক লেটার এ বি সি ডি ই এফ দ্বারা ডিফাইন করা হয়েছে। বুঝতে পারছেন? তো আমি যদি এখানে এখন 11 0 লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? B0। যদি 1 10 লিখতে চাইতাম, তাহলে কি লেখা লাগতো? 1 16। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের পজিশনাল যে 4টা নাম্বার নিয়ে বেসিক আলোচনা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
তো এখন আমরা দেখব হচ্ছে এমএসবি আর এলএসবি। এমএসবি মিন্স মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মিন্স লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি এখানে একটা নাম্বার লিখলাম, এটা 10110। তাহলে এই নাম্বারটার এমএসবি কোনটা হবে? এই যে এখানে লিখে দিছি যে কোনো সংখ্যার সর্ববামের যে বিটটা সেটাকে আমরা বলবো এমএসবি। তো সর্ববামে কি আছে? এই ওয়ানটা আছে, তাই না? তাহলে এইটা হবে এখানে এমএসবি। আর সর্বডানের বিট যেটা, এটাকে বলবো হচ্ছে এলএসবি। অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। বোঝা গেছে? তো এখানে এই যে এখানে কি বলা আছে, সর্ববামের বিটকে এমএসবি বলা হয়, সর্বডানের বিটকে এলএসবি বলা হয়। তো এই যে বিটের কথা যে আসতেছে, বিটটা আমরা কোন নাম্বারে দেখলাম? বিটটা কোন নাম্বারে দেখছি? একটু আগে তো দেখলাম যে 4টা নাম্বার। বিট কোথায় দেখছি? বিট একটু রেসপন্স করেন যদি কারো ক্লাসে মনোযোগ থেকে থাকে। আচ্ছা আচ্ছা, ওই যে আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়। তো আমরা পরবর্তীতে বাইনারি ডিজিটগুলোকে আর ডিজিট বলবো না, এগুলাকে বলবো হচ্ছে বিট। তার মানে বিট কোথায় থাকে? বাইনারি নাম্বারে থাকে, তাই না? তো এই যে আমরা এমএসবি এলএসবি এর মধ্যে কি দেখতে পাচ্ছি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এমএসবি এলএসবি আমরা কোথায় ব্যবহার করব? শুধুমাত্র বাইনারি নাম্বারে। তো বাকি যে 3টা নাম্বার আছে, অর্থাৎ অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? এগুলোর ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে এমএসডি, অর্থাৎ বিটের জায়গায় শুধু ডিজিট হবে, এমএসডি আর এলএসডি। তো এখানে একটা নাম্বার লিখলাম। তো এই নাম্বারের সর্ববামের যে ডিজিট, এই ডিজিটটাকে আমরা কি বলবো? এমএসডি। আর সর্বডানের যে ডিজিট, এটাকে বলবো হচ্ছে এলএসডি। বুঝতে পারছেন তো? ওকে, তো এখন আমরা এই যে 4টা নাম্বার দেখলাম, সেই 4টা নাম্বারের কনভার্সন দেখবো, অর্থাৎ একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কিভাবে যাওয়া যায়। তো 4টা নাম্বার কি কি ছিল? ডেসিমাল ছিল, অক্টাল ছিল, বাইনারি ছিল, আর হেক্সাডেসিমাল ছিল, তাই না? তো এই 4টা নাম্বারের মাঝে আমরা হচ্ছে ডেসিমালের সাথে ইউজ টু, অর্থাৎ আমরা এই ডেসিমাল নাম্বারটা সচরাচর ব্যবহার করে থাকি, তাই না? তো এই 4টা নাম্বারকে আমি হচ্ছে 2টা গ্রুপে ভাগ করলাম। একটা গ্রুপে রাখলাম ডেসিমালকে, আর একটা গ্রুপে রাখলাম হচ্ছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালকে। তো আমরা হচ্ছে এখন ডেসিমাল টু বাইনারি কনভার্সন দেখব। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সন আমরা যে নিয়মে করব, সেম নিয়মে আমরা ডেসিমাল টু অক্টাল কনভার্সন করব, এবং সেম নিয়মে আমরা ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন করব। তো ফার্স্টে আমরা ডেসিমাল টু বাইনারি দেখে আসি। কেউ একজন একটা ডেসিমাল নাম্বার বলেন, 2টা ডিজিটের। বলেন সাহস করে। রেসপন্স করতে হবে তো। এটা তো বাইনারি হয়ে গেল। আমি জিজ্ঞেস করছি ডেসিমাল। ওকে, তো 2 ডিজিটের একটা নাম্বার নিলাম 25, ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে।
অর্থাৎ এই 25-এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত এটা আমাদের বের করতে হবে। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সনের সময় আমরা কি করব, বাইনারির বেস দ্বারা ডেসিমালকে ভাগ করব। কি করতে হবে, ডেসিমাল টু বাইনারি কনভার্সনের সময় বাইনারির বেস দ্বারা এই ডেসিমাল নাম্বারটাকে ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ ভাগফল শূন্য না হয়। তাহলে 25 আছে, এইটারে বেস দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে, 12 দুগুণে 24, ভাগশেষটাকে সাইডে নোট করে রাখবো 1। আবার এই 12টাকে যদি ভাগ করি 2 দ্বারা, 6 দুগুণে 12, ভাগশেষ 0। এই 6কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, 0। এই 3কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 1-কে 2, ভাগশেষ 1। এখন আবার 1কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 1কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, 1কে 2 দ্বারা ভাগ করব। তো 1 কি 2 এর থেকে ছোট, তাই না? তো 1কে 2 দ্বারা কি একবার ভাগ করা যায়? যায় না। তার মানে ধরে নিতে হবে 0 বার ভাগ করা যায়। একবার না গেলে তো 0 বার যাবেই। তো 2 শূন্যতে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। তাহলে 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তাহলে 1কে 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। তো এই যে ভাগফল 0 পেয়ে গেলাম, এখন আমরা থেমে যাব। এই পাশে যে ভাগশেষগুলোকে নোট করে রাখছি, এগুলাকে মার্ক করে ফেলি নিচের থেকে উপরের দিকে। নিচেরটা হবে এমএসবি, উপরে যেটা আছে হবে এলএসবি। ওই অফিস আছি ভাই, আসেন। তাহলে আমরা কি করলাম, এই পাশে ভাগশেষগুলোকে নোট করে রাখছি, তাই না? তো এই ভাগশেষগুলোকে নিচের থেকে উপরের দিকে মার্ক করলাম। নিচের যাবে হচ্ছে এমএসবি, উপরের দিকে থাকবে হচ্ছে এলএসবি। তো এখন এই অ্যারো সাইনটাকে আমরা একটু রাইট সাইডে যদি রোটেট করে দিই, তাহলে এমএসবি টু এলএসবি কি হবে, তাহলে প্রথমে 1 1 0 0 1। তাহলে এই যে 25 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হচ্ছে, 1 1 0 1। বেস্ট। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে এখানে আমরা এই যে বেস 2 দ্বারা কেন ভাগ করলাম এই ডেসিমালের এই নাম্বারটাকে, কেউ বলতে পারবেন? আচ্ছা হ্যাঁ, বাইনারি করবো এই জন্য অবশ্যই। তারপরে বেস 2 দ্বারা ভাগ করার লজিক্যাল কোনো কারণ বলতে পারবেন? আচ্ছা, এই মিউট করেন, কি সমস্যা? তো যে কোনো নাম্বারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এর ভাগশেষ হবে হয় 0 না হয় 1। যে কোনো নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ হবে হয় 0 নয়তো 1। তো এই যে 0 নয়তো 1 যেগুলো হচ্ছে বাইনারির বেসিক এলিমেন্ট, যেমন এই যে 25কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ কি আসলো, 1 আসলো। 12কে ভাগ করলে 0। তো এই যে ভাগশেষগুলো আসতেছে, আমরা তো এইগুলাকেই কনসিডার করছি, তাই না? তো 2 দ্বারা ভাগ করলে ভাগশেষগুলো হবে হয় 0 নয়তো 1, যেটা হচ্ছে আমাদের বাইনারির বেসিক এলিমেন্ট। তো এই কারণে আমরা বেস 2 দ্বারা ভাগ করছি। সবাই কি বুঝতে পারছেন? রেসপন্স করেন। আচ্ছা, আরেকটা নাম্বার কেউ একজন বলেন, 3 ডিজিটের বলেন। 3 ডিজিটের একটা ডেসিমাল নাম্বার বলেন, যেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কত? 130, অর্থাৎ 130 ডেসিমালে আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সনের সময় কি করতে হবে, বাইনারি যে বেসটা আছে সেই বেস দ্বারা ডেসিমাল নাম্বারকে ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করব?
কতক্ষণ করব ভাগ? যতক্ষণ ভাগফল শূন্য না হয়। আচ্ছা তাহলে ভাগ করি। 130কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 65, ভাগশেষ 0। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 32 দুগুণে 64, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করলে 16 দুগুণে 32, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, ভাগশেষ 0। এই 8কে আবার 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, ভাগশেষ 0। এই 4কে আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ 0। এই 2কে আবার 2 দ্বারা ভাগ করলে 2 1কে 2, ভাগশেষ 0। এই 1কে যদি আবার 2 দ্বারা ভাগ করি ভাগফল 0, ভাগশেষ 1। তো ভাগফল 0 পেয়ে গেলাম। এখন আমরা থেমে যাব। তো এখন হচ্ছে ভাগশেষগুলোকে এই পাশে মার্ক করে ফেলি। তাহলে 130 এর সমতুল্য বাইনারি কি হবে? 1 0 0 0 0 0 1 0। তো এইটা হচ্ছে 130 এর সমতুল্য বাইনারি। সবাই কি বুঝতে পারছেন? বোঝেন নাই কেউ আছেন? এই আরেকবার রিপিট করেন আপনার কোশ্চেনটা। কোশ্চেন আমি আসলে বুঝতেছি না, এটা মানে কেউ যদি বুঝে থাকেন অন্য কেউ তাহলে একটু যদি বলতেন। কোথায় 1? এটা এটা হ্যাঁ 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 ভাগশেষ তো 1 থাকবে। আমি এখানে দেখাইলাম যে 0কে যদি আমরা, সরি এটা 1 ছিল না, এখানে দেখাইলাম যে 1কে 2 দ্বারা ভাগ করব। তো এটা ছোট এটা বড়। তো 1কে 2 দ্বারা একবার ভাগ করা যায় না? তো একবার ভাগ না করা গেলে কি শূন্য বাদ তো করা যাবে, তাই না? 2 শূন্যতে 0, ভাগশেষ 1। যে কোনো ছোট নাম্বারকে যদি বড় নাম্বার দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগফল 0 হবে, আর ভাগশেষ ওই নাম্বারটাই হবে। যেমন আমরা যদি 5কে 7 দ্বারা ভাগ করতে চাই, 5কে 7 দ্বারা ভাগ করব, একবার ভাগ যাবে? যাবে না। তার মানে কি 0 বার যাবে, 7 শূন্যতে 0, ভাগশেষ 5। বুঝতে পারছেন? ভাগশেষ ভাগশেষ 0 না, ভাগফল যতক্ষণ 0 না আসবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। এই যে ভাগফল এখানে 0 পেয়ে গেলাম, থেমে গেছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কি রকম? এই যে অবশিষ্ট 0 যেখানে আছে, মানে এই জায়গাটাতে 0 যাচ্ছেন, এই জায়গাটাতে 0 যাচ্ছেন যে কোশ্চেন করলেন, এখানে 0 আসবে না। এখানে আপনি 0 নিয়ে আসতে পারলে আমার একটু দেখায়েন, তাহলে সবাই আমরা দেখতে পারবো, সমস্যা নেই। কারণ কি ভাগ করতে করতে এই যে দেখেন এটা ধারাবাহিকভাবে কমতে আছে। 130 ছিল, কমে 65 হলো, 32, 16, 8, 4, 2, 1, 0। তো 2 এর পরে এই যে 1 আসবেই, কারণ কি আমরা 2 দ্বারা ভাগ করছি। তো 2 দ্বারা ভাগ করলে সবসময় ভাগফল কি হবে? 1 হবে, ভাগশেষ হবে 0। বোঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো এখন এখানে আমি একটা নাম্বার সাপোজ লিখলাম হচ্ছে 35.25 বা 125। এখন দশমিক চলে আসলো।
ডেসিমালে আছে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এখন কি করব, এতক্ষণ তো আমরা শুধু পূর্ণ সংখ্যার জন্য দেখছি তাই না, কিন্তু এখন এই যে দশমিক চলে আসছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটা কি করে, একটা সংখ্যার হচ্ছে পূর্ণাংশ আর ভগ্নাংশকে পৃথক করে। এই যে রেডিক্স পয়েন্ট কি করে, পূর্ণাংশ আর ভগ্নাংশকে পৃথক করে। তো এই যে এই রেডিক্সের বামে যে আছে এটা হচ্ছে পূর্ণাংশ, ডান পাশের এইটুকুকে বলা হবে ভগ্নাংশ। তো এই রকম যদি থাকে, অর্থাৎ নাম্বারের মধ্যে যদি রেডিক্স পয়েন্ট থাকে, তাহলে কি করতে হবে, এই যে আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সনের সময় কি করছিলাম, বাইনারির বেস দ্বারা এটারে ভাগ করছিলাম তাই না। কখন করছিলাম, যখন নাম্বারটা পূর্ণ সংখ্যা ছিল। তো এখন তো পূর্ণ সংখ্যা নাই, এখন হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, এই পাশে ভগ্নাংশ আছে। তাহলে কি করতে হবে, সরি পূর্ণাংশ আছে এই পাশে ভগ্নাংশ আছে। তাহলে এই রকম যদি থাকে, তাহলে দশমিকের পূর্বের যে অংশ অর্থাৎ পূর্ণাংশ, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করব। কি করব, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করব। তো ভাগ করি, পূর্ণাংশের ক্যালকুলেশনটা এই পাশে করে নিই। 2 দ্বারা ভাগ করলে 17 দুগুণে 34, ভাগশেষ 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণে 16, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, ভাগশেষ 0। এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি কি হবে, রেসপন্স করেন, কোশ্চেন করলেন অনেকে এখানে, বলেন এই 1 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, হ্যাঁ ভাগফল 0, ভাগশেষ 1। এই যে ভাগফল 0 পেয়ে গেলাম, এখন আমরা থেমে যাব। তো ভাগশেষগুলোকে এই যে পাশে নোট করে রাখছিলাম, এগুলোকে মার্ক করে ফেলি, নিচের দিকে এমএসবি, উপরের দিকে থাকবে হচ্ছে এমএসবি। তো আমাদের পূর্ণাংশের ক্যালকুলেশন শেষ, এখন হচ্ছে ভগ্নাংশের ক্যালকুলেশন করব। তো এই যে 35.125 থেকে যদি 35কে এখানে রেখে দিই, থাকবে কত, 0.125 তাই না। তো এইটাকে কি করতে হবে, এই যে বাইনারির বেস দ্বারা গুণ করতে হবে। তো বেস দ্বারা গুণ করলে কি হবে, 0.25। তো এখানে আমরা দেখছিলাম কি, যতক্ষণ ভাগফল 0 না হয় ততক্ষণ ভাগ করতে থাকতাম তাই না। তো গুণ করব কতক্ষণ, যতক্ষণ গুণফলটা পূর্ণ সংখ্যা না হয়। কতক্ষণ গুণ করব, যতক্ষণ গুণফল পূর্ণ সংখ্যা না হয়। তো এই যে বেস দ্বারা গুণ করলাম, গুণফল কি পূর্ণ সংখ্যা হয়েছে, পূর্ণ সংখ্যা কখন হবে, যখন কোনো একটা সংখ্যা, সাপোজ মনে করেন যে সংখ্যাটা 5 পয়েন্ট, এই যে দশমিকের পরে যা আছে সবগুলা 0, 5.0, এটাকে কি আমরা 5 লিখতে পারি তাই না, 10.00 এটাকে 10 লিখতে পারি। তো আমাদের গুণফল যদি এইরকম হয় যে দশমিকের পরে যে ডিজিটগুলো আছে সবগুলা 0, তাহলে তখন বোঝা যাবে কি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তখন আমরা থেমে যাব। তো এটাকে গুণ করলে হয় 0.25। তো এই গুণফলের দশমিকের পূর্বের এই অংশটুকু কি পূর্ণাংশ, এই অংশটুকু ভগ্নাংশ। তো এই পূর্ণাংশকে পাশে নোট করে রাখবো। তো 0.25 থেকে 0কে রেখে দিলে থাকবে কত, 0.25 থেকে 0কে যদি রেখে দিই এখানে কত থাকবে, 0.25ই থাকবে তাই না। হ্যাঁ, এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি 0.50, তাহলে এখানে পূর্ণাংশ 0কে রেখে দিলাম। 0.50 থেকে যদি 0কে রেখে দিই থাকবে কত, 0.50 থাকবে। এটাকে আবার 2 দ্বারা গুণ করলাম 1.00। 1.00 থেকে পূর্ণাংশ কত, 1কে রেখে দিলে থাকবে হচ্ছে 0.00। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে গুণফল যেটা আসলো 1.00, দেখেন পয়েন্টের পরে ডিজিটগুলো সব 0 হয়ে গেছে, তার মানে কি আমরা গুণফল পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম তাই না। হ্যাঁ, তো এখানে আমরা থেমে যাব, গুণফল যেহেতু পূর্ণ সংখ্যা পেয়ে গেছি থেমে যাব। তো পূর্ণাংশের সময় কি করছিলাম, এই যে যেখানে ভাগশেষগুলোকে পাশে নোট করে রাখছিলাম, এগুলাকে নিচে থেকে উপরের দিকে মার্ক করছিলাম, নিচে ছিল এমএসবি, উপরে ছিল এলএসবি। আর ভগ্নাংশের জন্য কি হবে, উপর থেকে নিচের দিকে আসতে হবে, উপরে থাকবে এমএসবি, নিচে থাকবে এলএসবি। তো এখন এই যে নাম্বারটা ছিল 35.125, তো এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি কি হবে, 1 0 0 0 1
1 পয়েন্ট কি আসবে এখন 1 না 0 না 1 বলেন তো 0 তাই না আগে থাকবে হচ্ছে এমএসবি অর্থাৎ 0 0 1 তো এইটা হচ্ছে 35.125 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সবাই কি বুঝতে পারছেন সবাই বুঝেন নাই কেউ আছেন আচ্ছা তো এখন মনে করেন এখানে হচ্ছে নাম্বারটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন হ্যাঁ 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 আমরা আরেকটা एग्जांपल দেখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এইটা মোটামুটি সবাই বুঝতে পারছেন তো নাকি তাহলে এটা আমি একটু মুছে দিই হ্যাঁ আচ্ছা তো এইখানে শুধুমাত্র আমি ভগ্নাংশটুকু মুছে দিই এখানে সেম নাম্বারটাই 35 পয়েন্ট ধরলাম হচ্ছে 35.35 ডেসিমালে আছে এটাকে বা 35 পয়েন্ট তো এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব তো দশমিকের পূর্ববর্তী যে অংশ আছে পূর্ণাংশ এই অংশকে কি করব এই বাইনারির বেস দ্বারা ভাগ করব আর পরবর্তী যে অংশটুকু আছে এইটুকুকে কি করব বেস দ্বারা গুণ করব তাই না তো 35.35 থেকে 35 কে রেখে দিলে এর পাশে থাকবে কত 0.35 তাই না হ্যাঁ তো এইটাকে যদি আমরা বেস দ্বারা গুণ করি অর্থাৎ 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে 0.70 তাই না তো এখানে পূর্ণাংশ কত 0 0 কে নোট করে রাখলাম 0.70 থেকে যদি 0 কে রেখে দিই তাহলে থাকবে কত 0.70 থাকবে এটাকে যদি আবার বেস দ্বারা গুণ করি 1.40 1.40 থেকে এখন পূর্ণাংশ কত এই যে 1 টুকু তাহলে 1 কে রেখে দিই তাহলে 1.40 থেকে যদি 1 কে রেখে দিই থাকবে কত 0.40 এইটাকে আবার বেস দ্বারা গুণ করি 0.80 তো এখানে পূর্ণাংশ কোনটুকু এই যে 0 0.80 থেকে 0 কে রেখে দিলে থাকবে কত 0.80 থাকবে তাই না এটাকে আবার 2 দ্বারা গুণ করলে 1.60 1.60 থেকে 1 কে তাহলে এখানে রেখে দিই যেহেতু এটা পূর্ণাংশ তো কতক্ষণ গুণ করব যতক্ষণ গুণফল পূর্ণ সংখ্যা না পাওয়া যায় তাই না তো আমরা এখানে দেখলাম যে 4 বার গুণ করছি তারপরে গুণফল পূর্ণ সংখ্যা হচ্ছে না তো 4 বার গুণ করার পরেও যদি গুণফল পূর্ণ সংখ্যা না হয় তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে গুণফলটা পূর্ণ সংখ্যা হবে না সেক্ষেত্রে আমরা দুইটা ডটেড লাইন টেনে দিব তারপরে মার্ক করে দিই উপর থেকে নিচের দিকে এটা আমাদের এমএসবি এলএসবি তো 35.35 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হবে 1 0 0 0 1 1 পয়েন্ট কি হবে বলেন তো 0 1 0 1 তারপরে কি আছে আরো অনেক ভ্যালু আছে এরপরে দুইটা ডট দিয়ে দিলাম তো এইটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে এটা সবাই কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তো আজকের ক্লাসে যদি কারো কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে বলতে পারেন বুঝেন নাই বা কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই